রাজজিৎ এবং বিদ্যা মিলে রাজদীপের আলমারি থেকে সমস্ত ডকুমেন্ট সরিয়ে সেখান থেকে সমস্ত তথ্য প্রমাণ পেয়ে উল্টো চাল ঘুরিয়ে দিল বিদ্যা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো পুলিশ অফিসার বিদ্যাকে বলছে, আপনি বুঝতে পারছেন ঘটনা কোন দিকে মোড় যেতে চলেছে? বিদ্যা তখন বলে, কিচ্ছু হবে না। পুলিশ অফিসার বলে, আপনি বুঝতে পারছেন আপনি এখন ওই বাড়ি বউ হয়ে গিয়েছেন। রাজজিৎ চ্যাটার্জি আপনাকে বিয়ে করেছে, আর এটা নিউজ হয়ে গেলে কি হবে বুঝতে পারছেন? ছড়িয়ে তো পড়বেই। তখন ওইখানে এক প্রফেসর চলে আসে, যে প্রফেসর কিনা রাজদেববাবুকে সাহায্য করে। সে বলে, হ্যাঁ অলরেডি তো ছড়িয়ে পড়েছে, আর ওদিকে ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আর সেটা একেবারে ডিরেক্ট দেখানো হবে, যাকে বলে লাইভ টেলিকাস্ট। বুঝতে পেরেছেন? তখন পুলিশ অফিসার বলে, কে করবে? প্রফেসর বলে, কেন কেশব ব্যানার্জি করবে। প্রফেসর বিদ্যা ব্যানার্জির বাবা। যা শুনে পুলিশ অফিসার একটু অবাক হয়ে যায়। তখন প্রফেসর আরও বলতে থাকে, আপনি না ঠিক ওদেরকে না চিনতে পারেননি। কত টাকা বেতন পান আপনি? জানেন এখানে কত টাকা ইনভেস্টমেন্ট করা হয়েছে? জানেন না তো? না। তখন পুলিশ অফিসার বলে, পূর্বাশা দেবী, আপনি একজন কিন্তু প্রফেসর, আপনি এসব কেন করছেন? ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে আপনি এগুলো কি বলছেন? তখন পূর্বাশা দেবী বলে, থামুন তো, চুপ করুন, এবার চুপ করুন তো। তখন থেকে ভবিষ্যৎ করে যাচ্ছেন। এরা কি করবে? খুব বেশি হল আইটি ফার্মে চাকরি করবে, 10টা থেকে 5টা পর্যন্ত ডিউটি করবে, কলম পিষবে, কত মাইনে আর পাবে? 25,000, 30,000, ম্যাক্সিমাম 40,000। এটাই তো ভবিষ্যতের নমুনা, তাই না? তখনই ওইখানে শ্রাবণ চলে আসে। শ্রাবণ এসে বলতে থাকে, কেটে পড়ুন, আপনি বরং এখান থেকে কেটে পড়ুন। পুলিশ অফিসার বলে, কেন এই কলেজটা কি তোর বাপের নাকি? শ্রাবণ বলে, ধরে নিন এটা আমার বাপেরই কলেজ, কিছুদিনের মধ্যে পুরো এরিয়াটা আমার বাপেরই হবে। পুলিশ অফিসার তখন বলে, ওদের কাগজগুলো না সমস্ত জালি কাগজ, সব নকল। ওইসব নকল কাগজগুলো দিয়ে তোরা এটা দখল করবি? এটা কখনোই হতে পারে না। শ্রাবণ তখন বলে, এটাই হবে, বেতফেত না আর চলবে না। প্রফেসর বিবির জামানা শেষ, বুঝতে পেরেছেন? এখন শুধু চেম্বার চলবে। এটা বলে শ্রাবণ অট্টহাসি আসতে থাকে। এদিকে দেখা যায় রাজরূপ বলছে, তুমি কার সঙ্গে কথা বলছো? বিদ্যা ব্যানার্জি বলে, থানার বড়বাবুর সঙ্গে কথা বলছি। রাজরূপ তখন বলে, কি হচ্ছে বলো তো, এসব কি হচ্ছে? বিদ্যা তখন বলে, আগুন জ্বালার ঠিক আগের মুহূর্তে সব জমা হয়ে গিয়েছে, শুধু একটা ফুলকি পড়লেই সব শেষ হয়ে যাবে। রূপ তখন বলে, বিদ্যা। তখনই ওইখানে রীতির মা এবং কাকিমণি সবাই এসেছে বিদ্যাকে নিয়ে যেতে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। তখন বিদ্যাকে নিয়ে ওইখান থেকে চলে যায়, কিন্তু ওইখানে থেকে যায় রীতের কাকিমণি। রীতের কাকাকে বলছে, কি ব্যাপার, কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। দাদা কেন বা এই মেয়েটাকে ডেকে এনেছে? কেনই বা এত কিছু হচ্ছে? আর মেয়েটা কেমন কথা বলে দেখেছো? এই সংসারের জন্য কিন্তু একদম উপযুক্ত এই মেয়ে নয়, আমার তো একদম পছন্দ হচ্ছে না। রূপ তখন বলে, নারীরা আসলে অনেক রূপ তো, সকলের না সহ্য হয় না। তোমরা তো লক্ষ্মী রূপ, এত তেজ তোমরা সহ্য করতে পারছো না। তখন রীতির কাকিমণি বলে, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। রূপ তখন বলে, হ্যাঁ অসুর বধ হবে আজকে, না অসুর বধ হবে, নরমণ্ড নিয়ে খেলা হবে আজ, এসপার না হয় ওসপার, যে কোনো একটা কিছু আজকে হবে। এটা বলেই রীতের কাকা ওইখান থেকে চলে যায়। এদিকে বিদ্যাকে নিয়ে নিচে চলে এসেছে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য। তো ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে ওই মুহূর্তে কেশব ব্যানার্জি সবগুলো ভিডিও ফুটেজ করতে থাকে। এই ভিডিও ফুটেজগুলো শ্রাবণের মোবাইলে পাঠিয়ে দিবে। তখন ওইখানে রীত চলে আসে, রীতকে ভাত কাপড়ের থালাটা দেওয়া হয়। রীত তখন বিদ্যাকে বলে, বিদ্যা আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। বিদ্যা মনে মনে বলে, তুমি কি আমার ভাত কাপড়ের দায়িত্ব নিবে? উপন্যাসের নায়ক, গল্প তো আমি লিখব। আর এগুলো সব ভিডিও করে কেশব ব্যানার্জি শ্রাবণকে দিয়ে দেয়, আর শ্রাবণ এগুলো কলেজে সবাইকেই দেখাতে থাকে, যা দেখে সবাই পুরো অবাক হয়ে যাচ্ছে। শ্রাবণ বলে, শুনুন, আপনাদের বিদ্যা ব্যানার্জি না এসব ছেড়ে দিয়েছে, এখন হাতাখন্তি নিয়ে সংসার করবে। আজকে রাতে না ফুল সজ্জা হবে, বুঝতে পেরেছ? তাই বিদ্যা ব্যানার্জি এখানে আর আসবে না। আমার দিদি এখন ওই বাড়ির বউ হয়েছে। এসব কথা সবাইকে বলতে থাকে। তখন এইখানে বড়বাবু চলে আসে। বড়বাবু বলে, আচ্ছা তুমি এগুলো কেন বলছো? তুমি ওদেরকে এগুলো কি বোঝাচ্ছ? তখন বলে, আপনি আমাকে কেন ছেড়ে দিচ্ছেন? আপনি আমাকে কিচ্ছু করতে পারবেন না, পুতুলের মতো একদম দাঁড়িয়ে থাকুন, বুঝতে পেরেছেন? কিচ্ছু করতে পারবেন না। তখন শ্রাবণ বড়বাবুকে সেই লাইভটা দেখাতে থাকে। অন্যদিকে বিদ্যা মনে মনে বলতে থাকে,
রাজদেব চ্যাটার্জি, আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে গিয়েছি আপনাকে কিভাবে শাস্তি করতে হবে। আসলে আপনার মনে কি চলছে আমি সব বুঝে গিয়েছি। এদিকে কলেজের প্রিন্সিপাল কাউকে ফোন দিয়ে বলতে থাকে যে এটা একটা কলেজ সংগঠন, এখানে কোনো সাংবাদিক আসবে না, সাংবাদিক বৈঠকের জায়গা না। তখন এখানে বড়বাবু এসে হাজির হয়। তখন প্রিন্সিপাল বড়বাবুকে দেখে অবাক হয়ে যায়, বলছে আপনি কে? বড়বাবু বলে চিনতে পারলেন না? না, আমি হচ্ছি থানার বড়বাবু পঙ্কজ খান। যা শুনে তো অবাক হয়ে যায় প্রিন্সিপাল, আপনি এখানে কেন এসেছেন? বড়বাবু বলে এই মুহূর্তে আপনি আমাকে একটা লিখিত দিন। তখন এক প্রফেসর বলে আপনাকে কি লিখিত দিবে? বড়বাবু বলে এই যে কলেজে যে বহিরাগত ঢুকছে, ক্রিমিনালরা ঢুকছে, তাতে কলেজে একটা বড় বিপদের আশঙ্কা রয়েছে। প্রিন্সিপাল তখন বলে আমি তো কোনো বহিরাগত দেখতে পাচ্ছি না, এখানে সবাই তো কলেজের স্টুডেন্ট। তখন আরেকজন প্রফেসর বলতে থাকে স্যার আপনার চোখে কি ঠুলি পড়েছে, নয়তো ছানি পড়েছে? তখন প্রিন্সিপাল বলে আপনি কিভাবে কথা বলছেন, আপনার সাহসটা দিন দিন বেড়ে যাচ্ছে। প্রিন্সিপাল স্যারের সঙ্গে এভাবে কথা বলছেন? তখন আরেকজন বলতে থাকে ভুল তো কিছু বলিনি, আমরা তো দেখতে পাচ্ছি কারা কারা ঘুরে বেড়াচ্ছে, তাদের তো আমরা চিনি, মার্কা মারা অপরাধী। বড়বাবু তখন বলে আপনি আমাকে লিখিত দিন, নইলে কিন্তু পরে কলেজে সবাই বিপদে পড়ে যাবে। প্রিন্সিপাল তখন বলে না, কোনো বিপদে পড়বে না, আমি দায়িত্ব নিতে পারবো, ম্যানেজমেন্ট ঠিক করবে, গভর্নিং বোর্ডই ঠিক করবে। গভর্নিং বোর্ডকে? প্রিন্সিপাল বলে রাজদেব চ্যাটার্জি। তখন বড়বাবু রাজদেব চ্যাটার্জিকে ফোন করতে থাকে। তখন রাজদেব চ্যাটার্জি ফোনটা রিসিভ করে বলছে আমাকে কেন ফোন করেছেন? বড়বাবু বলে আপনার কলেজে অনেক বহিরাগত দেখা যাচ্ছে, আপনার কলেজে অনেক ক্রিমিনালদের দেখা যাচ্ছে, এরা সবাই দাগী আসামি, আর পুলিশের খাতায় এদের খুনের মামলা জড়িত রয়েছে, নয় সমাজবিরোধী। আপনি প্রিন্সিপাল সাহেবকে বলুন যে এটা লিখিত দেওয়ার জন্য, যাতে আমরা ব্যবস্থা নিতে পারি, না হলে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ঢুকতে পারবো না, আমাদের একটা আইনি ব্যবস্থা নিতে হবে। তখন রাজদেব চ্যাটার্জি বলে আমি কোনো রিপোর্ট পাইনি, সো প্লিজ আমি কিছুই করতে পারবো না, আমার বাড়িতে নতুন বউ এসেছে, আজকে রিসেপশন, তাই আমাকে বিরক্ত করবেন না। এটা বলে রাজদেব চ্যাটার্জি ফোনটা রেখে দেয়। আর বড়বাবু তো হেলো হেলো করতে থাকে। বড়বাবু তখন সবাইকে বলে আমি বেশ বুঝতে পারছি এই বহিরাগতদের ইনভাইট করেছে এই প্রিন্সিপাল আর রাজদেব চ্যাটার্জির কেশব ব্যানার্জি। যা শুনে প্রিন্সিপাল বড়বাবুর প্রতি চিৎকার করে ওঠে। অন্যদিকে বিদ্যা রাজদেবকে বলে কার ফোন ছিল? তখন রাজদেব বলে তুমি এখানে কি করছো, তুমি সাজগোজ করোনি? যাও সাজগোজ করো, কারণ একটু পরে তো রিসেপশন হবে। তখন বলে হ্যাঁ যাব, তার আগে আমি একটা কথা বলি, আমি কি আপনার ঘরটা ব্যবহার করতে পারি? যা শুনে রাজদীপ পুরো অবাক হয়ে যায়। তখন ওইখানে রীতির মা চলে আসে। তখন রীতির মা বলে তুমি আমাদের ঘরে যাবে, ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখন রীতির মা বিদ্যাকে ওই ঘরে নিয়ে যায়, সঙ্গে রীতের কাকিমণিও থাকে। এদিকে রাজদেব চ্যাটার্জি বলে কি ব্যাপার, কি হতে চলেছে, এই মেয়েটা আমার ঘরে কেন যেতে চাচ্ছে? তখন বিদ্যা রাজদেব চ্যাটার্জির রুমে চলে যায়। এদিকে রীতের কাকিমণি বিদ্যাকে অনেক কথা শোনাতে থাকে, বলছে এই শুনুন, আমি না আপনার কোনো কথা শুনতে চাই না, আমি হচ্ছি প্রফেসর বিবি, বুঝতে পেরেছেন, বায়োলজি ডিপার্টমেন্ট পিসিআই কলেজের। উনি আমার নিজে পুত্রবধূ হিসাবে নির্বাচন করেছেন, এর জন্যই আমি দরজায় দাঁড়াতে বাধ্য হয়েছি। তখন রীতের মা এসে কন্ট্রোল করার চেষ্টা করে, বলছে বিদ্যা শান্ত হও, মাথা ঠান্ডা করো প্লিজ। আচ্ছা তুই এমন করছিস কেন, সন্ধ্যাবেলা রিসেপশন তাই না, ওকে সাজাতে হবে, একটু চুপ করবি? তো দুজনকেই কন্ট্রোল করতে থাকে। আর বিদ্যাকে বলে বিদ্যা মা তুমি না এরকম করো না, এসো আমি তোমাকে সাজিয়ে দিব। তখন রীতের মা বিদ্যাকে নিয়ে ওইখান থেকে চলে যায়। আর তখন রীতের কাকিমণি বলে সাজাও, ভালো করে সাজাও, তবে একটা কথা মাথায় রেখো, আবার মণিটা না মাথায় আবার মণিটা বসিয়ে দিও না, সাপেরা মণি পেলে তো আবার নাচতে শুরু করে। বিদ্যা তখন বলে রিয়েলি? তখন রীতের কাকিমণি বলে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কী নিয়ে পড়াশোনা করছেন? মানে আপনি কি সাপটাপ নিয়ে পড়াশোনা করেছেন নাকি? ভাবলাম হয়তো আপনি এসব নিয়ে পড়াশোনা করেছেন, তা না হলে জুলজি নিয়ে পড়াশোনা করলে তো এরকমই হয়, নাকি আপনার জীবের মাঝখানটাই ছেঁড়া একটা বিষের থলিও। তখন রীতের কাকিমণি অনেক রাগান্বিত হয়ে যায় বিদ্যার উপর, বলছে একদম চুপ করো, কোনো কথা বলবে না। তখন রীতের মা বলে ও আমার পুত্রবধূ, বুঝতে পেরেছ, রাজরীতের ভালোবাসা। তখন রীতের কাকিমণি বলে আমি মানছি, সব মানছি, কিন্তু রীতকে ওর ভালোবাসা বলো না। রীতের বোন তখন বলে তোমরা থামো না, এরকম কেন করছো, সব সাজগুজের জিনিস আমি নিয়ে এসেছি। তখন রীত এসে বলে আমিও নিয়ে এসেছি। রীত তখন গয়নার বক্স দিয়ে বলে এই নাও। বিদ্যা তখন বলে হ্যাঁ এসেছেন, ভালোই করেছেন। আচ্ছা মা আমি একটা কথা বলতে চাই, একটা আবদার করতে চাই, আজকে আপনার ছেলে যদি আমাকে সাজায়? তখন রীতের মা বলে আমার ছেলে সাজাবে, ও তো সাজাতেই পারে না।
বিদ্যা তখন বলে টুকটাক মেকআপ আমি করে নিব আর বাকিটা আপনার ছেলে সাজিয়ে দিবে। যা শুনে রিতের কাকি তো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন এখানে রাজদীপ চলে আসে, বলছে কেন তুমি বউ সাজবে না কেন? মন্ত্র পড়নি বলে বিবাহটাকে ইম্পর্টেন্ট দিচ্ছ না, মানছ না, তাহলে এসেছো কেন এই বাড়িতে? যা শুনে বিদ্যা পুরো চমকে যায়, অবাক হয়ে রাজদীপের দিকে তাকিয়ে থাকে। এদিকে বিদ্যা রিতকে বলে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, ঘরের সব চাবি কার কাছে থাকে? মানে বাবা, বিশেষ করে বাবার সব ফাইলপত্র কোথায় থাকে? রিত তখন বলে সেরকম কোনো ইম্পর্টেন্ট ফাইল বাবা বাড়িতে রাখেন না। তখন বিদ্যা বলে তাহলে কোথায় রাখেন? রিত তখন বলে বাবা সেরকম ডকুমেন্টস বাড়িতে রাখে না। বিদ্যা তখন বলে কোথায় রাখে? রিত তখন বলে চেম্বারে। বিদ্যা তখন বলে তাহলে সেখানেই যান। রিত তখন বলে আমি যেতে পারবো না। বিদ্যা বলে আপনি যেতে পারবেন না? ঠিক আছে, তাহলে আমিই যাব। রিত তখন বলে না না না, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি করে যাবেন? তাহলে তো আচ্ছা ঠিক আছে, আপনার যাওয়া কোনো দরকার নেই, আমিই যাচ্ছি। তখন বিদ্যা বলে ঠিক আছে, তাহলে আপনিই যান। এই নিয়ে দুজনে প্ল্যান করতে থাকে কিভাবে রাজদীপের ফাইলগুলো আনা যায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আপডেটে বিদ্যা কি পারবে রিতের সাহায্য নিয়ে রাজদীপের সম্পূর্ণ ডকুমেন্টস নিজের আয়ত্তে নিতে? তো নেক্সট আপডেটটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।